জাতীয় নির্বাচন নিয়ে কমিশন বৈঠকে ইসি আলোচনা হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি নিয়ে নির্ধারিত সময়ে প্রস্তুতির ঘোষণা। জুলাই রামপুরায় ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় অভিযোগপত্র দাখিল, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় চার্জ গঠনের শুনানি। জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত 6 জনের দাফন আজ, পরিচয় শনাক্ত না হওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলামকে মরদেহ হস্তান্তর। আওয়ামী লীগের গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানার মামলায় গ্রেফতার মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন, রিমান্ড চাইবে পুলিশ। সরকারের 1 বছরে নতুন সুখবর, বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়ন উপরে, প্রবাসী আয় আর পণ্য রপ্তানি নিয়ে স্বস্তি। কুষ্টিয়ায় ভুয়া নিয়োগে বেতন তোলেন নিম্ন মাধ্যমিকের 2 শিক্ষক, এলাকায় তোলপাড়, অভিযোগে তদন্তে নেমেছে শিক্ষা অফিস। এবং পুতিন জেলেনস্কির সরাসরি বৈঠকের সম্ভাবনা, জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী ইউক্রেন। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার পুরো খবর। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসাবে কমিশন বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকাল 11টায় নির্বাচন ভবনে শুরু হয় এই বৈঠক। প্রধান নির্বাচন উপদেষ্টা AMM নাসিরউদ্দিন বৈঠকে সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন অন্যান্য নির্বাচন কমিশনাররা। বৈঠকে আলোচনার এজেন্ডা হিসাবে আছে নির্বাচনী রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং গণমাধ্যম নীতিমালা। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠির বিষয়েও আলোচনার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিউলি রায়। শিউলি, কমিশন সভায় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি নিয়ে কি বলছে কমিশন? জি, আপনি যেমনটি বলেছেন, ঠিক আজকে সকাল 11টায় কিন্তু নির্বাচন কমিশন ভবনে সিইসির কক্ষের সামনে যে সভাকক্ষ, সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকে 9ম বৈঠক। এবং আজকের এই বৈঠকের কিন্তু 2টি এজেন্ডা, এবং এই 2টি এজেন্ডা নিয়ে কিন্তু তারা আসলে আজকে চূড়ান্ত করবে, যে চূড়ান্ত করে সিদ্ধান্ত আমাদেরকে আজকে জানাবে। এই 2টি এজেন্ডাই হচ্ছে আপনার রাজনৈতিক দল আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধন নিয়ে যে জটিলতা ছিল, সেই সংশোধন জটিলতা বিষয়সমূহগুলোকে নিয়ে আজকে তারা আসলে বৈঠক পরে আমাদেরকে জানাবেন যে আসলে তারা আরপিও সংশোধনে কি কি সংশোধনী তারা এনেছেন এবং রাজনৈতিক আচরণ বিধিমালায় আসলে তারা কি কি নিয়ম পরিবর্তন করেছেন, এইসব ব্যাপারে আসলে তারা বৈঠক শেষে আমাদেরকে বলবেন। আর আপনি যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টার তরফ থেকে যে প্রধান নির্বাচন কমিশনারের নিকট যে নির্বাচন কেন্দ্রিক যে চিঠিটা দপ্তর থেকে এসেছে, সেটি আসলে সকালবেলা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সেটি রিসিভ করেন এবং পরবর্তীতে সেটা উনি সিএসির হাতে দেন। এই পর্যন্ত আমরা জানতে পারি। তো আজকে আসলে বৈঠক কিন্তু এটাও আলোচনা হতে পারে যে নির্বাচন নিয়ে, ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আসলে উপদেষ্টার পক্ষ থেকে কি কি নির্দেশনা এসেছে চিঠির মাধ্যমে, বা কিভাবে আসলে রোডম্যাপ হতে পারে, বা এইসব আনুষঙ্গিক যদি কিছু বলা হয়ে থাকে, তো এই সব জিনিস নিয়ে আসলে তারা কি কি বৈঠক আলোচনা করছে এই চিঠির ব্যাপারগুলোতে, সেই চিঠির ব্যাপারেও আসলে আমরা বৈঠক শেষে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমিশন বৈঠকের খবর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিউলি রায়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরো জানাচ্ছেন মাকদুরা মিতি। গেল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন আগামী রমজানের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের। আমরা আশা করছি ঐকমত্যের ভিত্তিতে ভাষণে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন চিঠি পাঠানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো
যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় বুধবার ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে উল্লেখিত সময়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এছাড়াও নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারের গুরুত্বারোপের পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ের কথাও জানানো হয় নির্বাচন কমিশনকে। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। ইতিমধ্যে ট্রাইব্যুনালে আনা হয়েছে গ্রেফতার 8 আসামিকে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এ শুনানি হবে। এ মামলায় মোট 16 জন আসামি, এর মধ্যে 8 জন গ্রেফতার আছেন। তারা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান ও শেখ আফজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ এ মামলার 8 আসামি পলাতক। পলাতক আসামিদের পক্ষে 2 জনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন রামপুরায় গার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে অভিযুক্ত করে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। দর্শক, এই বিষয় নিয়ে আমরা আরো জানবো এবং এর জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে যাচ্ছি। সেখানে আছেন আমাদের সহকর্মী সাবিনা মজুমদার, বিস্তারিত আমাদেরকে জানাবেন তিনি। সাবিনা, আসলে মরদেহ পোড়ানোর মামলার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আশুলিয়ায় যে 6 লাশ পোড়ানো হয়েছিল 5 আগস্ট, সেখানে সেই মামলার আজকে অভিযোগ গঠনের শুনানি হয়েছে এবং সেখানে প্রসিকিউশন আসলে তুলে ধরেছে যে আসলে কিভাবে এই হত্যাকাণ্ডটা হয়েছিল। এবং আমরা কিন্তু আসলে গণমাধ্যম থেকে বা যারা ওই আন্দোলনে ছিল সেখান থেকে কিন্তু আমরা জেনেছি যে ওখানে 6টি লাশ পোড়ানো হয়েছিল এবং সেখানে একজন শিক্ষার্থী জীবিত ছিল। কিন্তু ওই আগে যে ঘটনাটি ঘটেছিল এই ঘটনাটির পুরোপুরি ব্যাখ্যা দিয়েছেন আজকে প্রসিকিউশন ট্রাইব্যুনালে এবং তারা বলেছে যে এই যে 16 জন আসামিকে 16 জন আসামি তাদের এই মামলায় অভিযুক্ত, সেখানে আজকে 8 জন আসামি যাদেরকে হাজির করা হয়েছে। এই 16 জন যে আশুলিয়া থানাতে ছিলেন সেই থানার আন্ডারে 29 জন মারা গিয়েছিলেন 5 আগস্ট এবং সেখানেই হচ্ছে 6 জন যাদের লাশ পোড়ানো হয়। এবং লাশ পোড়ানোর ঘটনাটা আমি এখন বিস্তারিত যদি বলতে চাই যে এখানে আসলে যখন লাশগুলো যখন শিক্ষার্থীদের হত্যা করা হয় তখন একজন যে জীবিত ছিল তাদেরকে নিয়ে আসলে ভ্যানে হচ্ছে ওঠানো হয় পোড়ানোর উদ্দেশ্যে এবং সেখানে এসআই মালিক তখন হচ্ছে ধূমপান করেছিলেন এবং সেই সিগারেটটি আসলে তিনি ওই ভ্যানে আগুন জ্বালানোর জন্য আসলে দিয়ে দেন এবং যখন আগুনের তীব্রতা আরো বাড়ানোর জন্য পরবর্তীতে যে পুলিশ সদস্যরা আছেন তারা হচ্ছে বিভিন্ন কাঠ দিয়ে আসলে ওই পুরো ভ্যানটিকে আসলে লাশগুলোকে আসলে জ্বালিয়ে দেন এবং এই মামলা কিন্তু আসলে শুনানি শেষ হয়ে গেছে। পরবর্তী তারিখ কিন্তু 13ই আগস্ট দিয়ে দিয়েছেন। এবং আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে ওই এলাকার যে এমপি সাইফুল হক তিনি যখন পলাতক তার আন্ডারে হচ্ছে সুমন ভুইয়া ছিলেন এবং
তার নেতৃত্বে হচ্ছে 4 আগস্ট একজনকে হত্যা করা হয় এবং এই আশুলিয়ার 6 লাশ পূর্ণ ঘটনার সাথে কিন্তু একজনের হত্যার ঘটনাটাও দিয়ে দিয়েছেন প্রসিকিউশন, অর্থাৎ 4 আগস্ট একজনকে হত্যা করা হয় এবং বাকি যে এইখানে এই মামলায় যে 29 জনকে হত্যা করা 7 জন বাদে যারা আছেন তাদেরও আসলে তাদেরকে নিয়েও হচ্ছে বিভিন্ন হত্যা মামলা করে প্রসিকিউশন হচ্ছে আগাবেন তারা যেটি জানিয়েছেন। তো এখন তো 13 আগস্ট পরবর্তী শুনানির দিন আসলে আসামি পক্ষের যারা আইনজীবীরা তারা আসলে যুক্তিতর্ক উপস্থাপন করবেন, যেহেতু প্রসিকিউশন আজকে বলেছেন যে কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড আসলে হয়েছিল। এবং আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতেছে যে রামপুরা কার্নিশের যে ঘটনাটি, যে দুইটি হত্যা এবং একটি হচ্ছে কার্নিশের ঝুলন্ত যে ব্যক্তিটি তিনি কিন্তু জীবিত আছেন, সেই মামলার আজকে ফর্মাল চার্জ দাখিল করেছে ট্রাইব্যুনালে প্রসিকিউশন এবং পরবর্তীতে যখন ট্রাইব্যুনাল এই মামলাটির অভিযোগ আমলে নিবে তখনও কিন্তু এটি আনুষ্ঠানিক বিচার আসলে শুরু হয়ে যাবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তোয়া সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। জুলাই আগস্ট আন্দোলনে নিহত এক নারী সহ অজ্ঞাত 6 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে বৃহস্পতিবার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ। আন্দোলনের সময় পল্টন এলাকা থেকে 1 জনের, যাত্রাবাড়ি থানা এলাকা থেকে 3 জনের ও ডামেক হাসপাতাল থেকে 1 নারী সহ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশের মাধ্যমে সুরতহল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গের মার্চুয়ারিতে রাখা হয়। নিহতদের ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। এই 6 মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন হবে। দর্শক, এই বিষয়ে আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, মরদেহ হস্তান্তর করা এখনো হয়েছে কিনা এবং দাফন নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এখানকার যে সার্বিক পরিস্থিতি আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই মর্গ থেকে যে 6 জনের লাশ, তাদের লাশ কিন্তু বের করে ইতোমধ্যেই ভিতরে নেওয়া হয়েছে। সেখানে কিন্তু তারা যে পুলিশি যে কার্যক্রম, প্রশাসনিক সেই কার্যক্রম শেষে এখান থেকে বের করে আঞ্জুমান মফিদুলের সাহায্যে কিন্তু জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। এখন পর্যন্ত আমরা এটি জানতে পেরেছি। তো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কিন্তু ইতোমধ্যেই বছর পেরিয়ে গিয়েছে। গেল 5 আগস্ট কিন্তু বর্ষপূর্তিতে বেশ জাঁকজমক অনুষ্ঠান করা হয়। তবে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে একটি বছর পার হয়ে গেল, বছরে কিন্তু এই যে 5 জনের মরদেহ, এই 6 জনের মরদেহ কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি প্রশাসনিকভাবে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু সম্পূর্ণ যে কার্যক্রম, সেই সার্বিক যে কার্যক্রম সেটি শেষ করে আঞ্জুমান মফিদুলের যে লাশবাহী গাড়িটি রয়েছে সে গাড়িতে তোলা হচ্ছে। এখানে কিন্তু প্রশাসনিক যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন। রমনা জোনের ডিসি এখানে উপস্থিত রয়েছেন, এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ এখানে উপস্থিত রয়েছেন। তাদের মাধ্যমে কিন্তু আঞ্জুমান মফিদুলের কাছে এই লাস্ট মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে। এছাড়া আমি যদি জানিয়ে রাখি, এইখানে যে 6 জনের মরদেহ রয়েছে, এই 6 জন কিন্তু ডিএনএ টেস্ট এবং ময়নাতদন্ত সার্বিকভাবে একটি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার পরও কিন্তু তাদের এখন পর্যন্ত কোনো ধরনের পরিচয় শনাক্ত করা যায়নি। এখন পর্যন্ত তাদেরকে কিন্তু অজ্ঞাত হিসেবেই চিহ্নিত করা হয়েছে। আমি বলে রাখতে চাই যে একটি বছরে কিন্তু বেশ কয়েকবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এরকম যে কয়টি অজ্ঞাত মরদেহ রয়েছে তাদের যে পরিচয়, সেই পরিচয় শনাক্তের কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো স্বজন বা তাদের যে কোনো ধরনের পরিচয়, সেই পরিচয় কিন্তু এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন বের করতে। এর ফলে কিন্তু আজ যে এক বছর পর তাদেরকে দাফন করা হবে। এর আগে কিন্তু তাদের যে
দাফন কার্যক্রমের আগে যে গায়েবানা জানাজা সে কার্যক্রম কিন্তু বেশ আগেই শেষ হয়েছে, সম্পন্ন হয়েছিল। তো যে প্রশাসনিক যে কার্যক্রম, এই যে পুরো প্রসেসটি সম্পন্ন করতে কিন্তু বেশ কিছু সময় লেগেছিল এবং এক ধরনের সিদ্ধান্তহীনতার পর কিন্তু আজ অবশেষে কিন্তু তাদেরকে দাফন করার যে উদ্যোগ, সেই উদ্যোগটি গ্রহণ করা হয়। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আঞ্জনন মফিদুলের কিন্তু দুটি গাড়ি। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় সভায় কথা বলছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার দৃঢ় বিশ্বাস, আমার আস্থা, জনগণের আস্থা আপনার উপর ছিল, ভরসা আপনার উপর এখনো আছে। সমালোচনা নিশ্চয়ই করেছি বিলম্বর কারণ এই বিলম্বতে অনেক ক্ষতি আপনার হয়ে গেল, দেশের হয়ে গেল। এই বিলম্বটা অনেক ক্ষতি হয়ে গেল দেশের। অর্থনীতিতে ক্ষতি হলো, আইন শৃঙ্খলাতে ক্ষতি হলো, এবং একটি বছরে আওয়ামী লীগ যাদের কোটি কোটি টাকা লুট করার ইতিহাস, তারা আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সুযোগটা কিছুটা পেয়েছে। তাই আমরা সমালোচনা করেছি, কিন্তু আপনার থেকে যেটা পেয়েছি, সেই নির্বাচন কমিশন যদি আমাদেরকে সন্তুষ্ট করতে চান, নির্বাচনের তফসিলটা অনুগ্রহ করে ঘোষণা করুন, আর বিলম্বিত নয়। আমি আজকের পত্রিকায় দেখেছি, গতকালকের পত্রিকাও, আমি নোয়াখালীতে 5 দিন ছিলাম, এটা পত্রিকায় দেখলাম বাংলাদেশের সব নির্বাচনে 47,000 নির্বাচন কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাবে বুকের মধ্যে, বডি ক্যামেরা। জাহাঙ্গীর সাহেব, আপনি আমার সাথে যোদ্ধা, একজন অনেক ভালো মানুষ, সৎ মানুষ, লাগান। আবার আজকে বলেছেন লটারির মাধ্যমে এসপি আর ওসি বদলাবে। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় কথা বলছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আমরা সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সেনাবাহিনীর মেজর সাদিকুল ইসলামের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে আটক করে ডিবি সদস্যরা। অভিযোগ ছিল, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বামীর সঙ্গে প্রশিক্ষণ দিতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে খুঁজছিল পুলিশ। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ ঘটনার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সাত আগস্ট 2024 এই দিনে নির্ধারণ করা হয় অন্তর্বর্তী সরকারের কাঠামো। ফ্যাসিস্ট শেখ হাসিনার আয়নাঘর থেকে বেরিয়ে আসেন বন্দীরা। দীর্ঘ সময় পর বাধাহীন সমাবেশ করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিযুক্ত করা হয় নতুন পুলিশ প্রধান। আরো জানাচ্ছেন এম এ আসিফ। 7 আগস্ট 2024 দেশে তখন সরকার ও পুলিশ প্রশাসন নেই। উৎকণ্ঠার অবসানে দফায় দফায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে উপদেষ্টা পরিষদের রূপরেখা তৈরি করা হয়। ঠিক করা হয় 15 উপদেষ্টার নাম। শুধু আলোচনা নয়, সেদিন মাইকেল চাকমার মুক্তি, হাসিনার আয়নাঘরের সত্যতা উপস্থাপন হয় দেশবাসীর কাছে। গুম হওয়া স্বজনদের ফিরে পেতে ডিজিএফআই কার্যালয় সহ বিভিন্ন স্থানে ভিড় করতে শুরু করেন স্বজনরা। সেদিন 15.5 বছর পর স্বাধীনভাবে আবারও সমাবেশ করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নিযুক্ত করা হয় পুলিশের নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামকে। থানাগুলোর কার্যক্রম শুরু করতে কাজ শুরু করেন তিনি। নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 1 বছরে রিজার্ভ নিয়ে নতুন সুখবর এলো। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বুধবার রাতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে। বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী এর রিজার্ভ 25 বিলিয়ন ডলারের উপরে, আর বর্তমান ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ 20 বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রা আয়ের 2 উৎস প্রবাসী আয় আর পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা বজায় থাকায় বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি ফিরেছে, গতি এসেছে অর্থনীতিতে। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, সরকার ইতিবাচক উদ্যোগ নেওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বেড়েই চলছে। দর্শক, কথা বলছেন বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা নিজেদের কিছু চাওয়া পাওয়া নিয়ে প্রতিনিয়ত আমরা কলহ করছি, একে অপরের বিরুদ্ধে আমরা কথা বলছি, সমালোচনা করছি, কিন্তু এই সমস্ত দৃষ্টান্ত আমরা যদি দেখি, মাহরিন চৌধুরী, মাসুমা বেগম, একজন হচ্ছেন তিনি শিক্ষক, আরেকজন এই শিক্ষক ছাত্রদেরকে সেবা দিতেন, তা কিন্তু তাদের দুজনেরই জীবন দেওয়া, তাদের দুজনেরই যে মহৎ কাজের মধ্যে দিয়ে জীবন উৎসর্গ করা, এত বড় কাজ পৃথিবীতে আর হতে পারে না। মাহরিন চৌধুরী এবং মাসুমা বেগমরা যে দৃষ্টান্ত রেখে গেছে, আমরা সবাই যেন সেই পথ অনুসরণ করতে পারি। তাহলে এই সমাজে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কোনো দেশ থাকবে না, কোনো ধরনের পরশ্রীকাতরতা থাকবে না। আমরা প্রত্যেকেই একে অন্যের দুঃখে দুঃখী হব, একে অন্যের সুখে সুখী হব, এটাই হবে আমাদের জীবনের ব্রত। আমি আজকে কোনো রাজনৈতিক কথা বলতে চাইনি, তবুও আজকে আপনারা সকলে এখানে উপস্থিত রয়েছেন। আজকে যে বাড়িটিতে এসছি, এই বাড়িটিতে শোক জানানো, সমবেদনা জানানোই আমাদের হচ্ছে মূল দায়িত্ব। আমরা আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা যিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, এবং যিনি হলেন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লবের মূল যিনি প্রেরণা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা এই পরিবারকে সমবেদনা জানাচ্ছি, গভীর সহানুভূতি জানাচ্ছি। রুম্মন এখানে যে কথাটি বলেছে, তারা যেভাবে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন প্রসিকিউটর তামিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিরিয়াস হার্ম হয় তাহলে সেটিকে আন্তর্জাতিক আইনে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির অধীনে আদার ইনহিউম্যান অ্যাক্ট বা অন্যান্য অমানবিক আচরণের অপরাধ হিসাবে স্বীকৃত হয়। আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া, অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া, এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে, যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এই আন্তর্জাতিক আইনের মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত হয়। এবং এই যারা নিহত হয়েছে তাদের পরিবার সহ এদেশের প্রত্যেকটি সচেতন মানুষেরই এটা মেন্টাল হার্ম হয়েছে। এইভাবে আমরা বলেছি যে অতএব এই দুই অভিযোগেই তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আবেদন জানিয়েছি। কথা বলছিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর তামিম। আমরা সরাসরি ছিলাম সেখানে। টাঙ্গাইলে চলছে ওএমএস এর চাল বিক্রি। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, চাল বিক্রি কার্যক্রম নিয়ে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন?
তো আমি যে এলাকাটি রয়েছি এটি হচ্ছে টাঙ্গাইল পৌরসভার দিঘুলিয়া এলাকায়, এবং এই এলাকাতে OMS এর যে আটা এবং চাল বিতরণ সেটি শুরু হয়েছে সকাল 9টা থেকে, এবং এই প্রতি কেজি আটার দাম এখানে নেওয়া হচ্ছে 24 টাকা কেজি, এবং প্রতি কেজি চাল এখানে নেওয়া হচ্ছে 30 টাকা কেজি করে, এবং সপ্তাহের শুক্র এবং শনিবার ব্যতীত, সপ্তাহের ছুটির দিন ব্যতীত প্রতিদিনই এই দিঘুলিয়া এলাকাতে এই আটা এবং চাল বিতরণ করা হয়, এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা এইখানে তারা আটা এবং চাল নিতে আসেন, এবং তারা বলছেন যে যেহেতু এইখানে সরকারিভাবে তারা কম মূল্যের তারা পণ্য পাচ্ছেন, এই কারণে তারা এখানে আসছেন, এবং তারা তাদের মতো প্রতিজন 5 কেজি আটা এবং 5 কেজি করে চাল তারা সংগ্রহ করেন। তারা বলছেন যে এই আটা এবং চাল ভালো মানের হয়, তারা খুশি। আমরা কথা বলবো এখানকার যিনি একজন ক্রেতা রয়েছেন ওনার সাথে। আসলে এই আটা এবং চালের কেন নিচ্ছেন, হচ্ছে আপনার হচ্ছে অনুভূতিটা কেমন? তো এই কেন্দ্রে দিঘুলিয়া স্কুল সংলগ্ন কেন্দ্র, এই কেন্দ্রে প্রতিদিনই চাল এবং আটা দেওয়া হচ্ছে। আমরা যদি এই আটাটা বাহির থেকে কিনতে চাই, মোটা যদি চাউলও কিনি তাও 50 থেকে 55 টাকা লাগে, এবং আটা যদি মোটা আটাও যদি কিনতে চাই 40-42 টাকা লাগে। সেখানে আমাদের সরকার ন্যায্য মূল্যে এখানে একটা কেন্দ্র করে দিয়েছে, আমরা সুলভ মূল্যে সেখানে আমরা চাল পাচ্ছি 40 টাকা এবং আটা পাচ্ছি 30 টাকা হিসাবে, প্রতিজন আমরা 5 কেজি করে নিতে পারছি। এটা আমরা খুব ভালোভাবেই গ্রহণ করছি, এটা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে সরকার। তো এটার যদি আরো কেন্দ্রকে বিভিন্ন জায়গাতে আরো প্রসারিত করা হয় তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হবে। জি ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো, তিনি এইখান থেকে আটা এবং চাল নিয়েছেন। এটা পর্যাপ্ত কিনা আপনার কাছে? হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ আছে। প্রতি 200 জন লোককে প্রতিদিন দেওয়া হয় 5 কেজি আটা, 5 কেজি চাউল। আমরা চাচ্ছি যে আরো কেন্দ্র বাড়ানো হোক। ধন্যবাদ আপনাকে। এই তারা বলছিলেন যে তারা যে আটা এবং চাল নিয়েছেন সেটি দিয়ে তারা সন্তুষ্ট। তারা বলছেন যে এই প্রতিদিন তারা ডিলার যারা রয়েছেন 1 টন আটা এবং 1 টন চাল তারা পাচ্ছেন। এটি যদি বাড়ানো যেত তাহলে গ্রাহকের সংখ্যা আরো বাড়তো। এই ছিল টাঙ্গাইলের OMS এর নিয়ে আমার কাছে সর্বশেষ তোয়া। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইলে চলছে OMS এর চাল বিক্রি, বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 1 জন। বৃহস্পতিবার সকালে ধনবাড়ি উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের মোহাম্মদ জিনাত আলীর ছেলে মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ স্বপন মিয়া ও জামালপুর সদরের হাসিল মানিকাবাড়ি গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল। এ ঘটনায় ময়মনসিংহ সদরের পান্ডাপাড়া গ্রামের মোহাম্মদ সাইদুল ইসলামের ছেলে মোহাম্মদ সানি আহত হয়েছেন। বাড়ি 5 নম্বর 4 মেলান্দা থানা, টাঙ্গাইল গাড়াইল। ওই সেনাবাহিনীর মাঠ পড়ছিল। ওই মাঠে আমার এক নাতি নিয়ে গেছে, ওরা মামা ভাইনা নাতি ভাইনারি নিয়ে যাওয়া নিয়েছিল। নেওয়ার পথে দোলমারি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিতে জালিয়াতি, নিয়োগ বোর্ডের সদস্যদের সই ও সিল নকল করে ভুয়া নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে করছেন চাকরি, তুলছেন নিয়মিত বেতনও। শুনতে অবাক লাগলেও এমনই অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালীর কালীগঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 2 শিক্ষকের বিরুদ্ধে। অবশেষে বেতন স্কেল প্রাপ্তির আবেদন করলে প্রকাশ্যে আসে এই 2 শিক্ষকের জালিয়াতির বিষয়টি। এর মধ্যে তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা অফিস। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2003 সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালীগঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন শামসুজ্জামান মুকুল। 2015 সালে একই স্কুলে সহকারী শিক্ষক পদে যোগ দেন মুসলিমা খাতুন। সম্প্রতি এই 2 শিক্ষক বেতন স্কেল প্রাপ্তির আবেদন করলে কাগজ যাচাই বাছাইয়ে ধরা পড়ে
পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিতে জালিয়াতি, নিয়োগ বোর্ডের সদস্যদের সই ও ছিল নকল সহ তাদের নিয়োগ প্রক্রিয়ায় নানা অসঙ্গতি। জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া এই দুই শিক্ষক দীর্ঘদিন ধরে করে আসছেন চাকরি, তুলছেন নিয়মিত বেতনও। তবে কিভাবে এই দুই শিক্ষক নিয়োগ পেলেন তার কিছুই জানেন না সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকেরা। কেউই নিচ্ছেন না এই দুই শিক্ষকের নিয়োগ জালিয়াতির দায়। মুকুল মুসলিমার নামে কাউকে আমি চিনি না, আমার সময় তাদের জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্টও পেপারে দেওয়া হয় নাই। এদের নিয়োগের যে সমস্যাগুলো আসলে আমি পরবর্তীতে জেনেছি। তবে অভিযুক্ত শিক্ষকদের দাবি কাগজপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমেই নিয়োগ ও এমপিওভুক্ত হয়েছেন তারা। নিয়োগে কোনো জালিয়াতি করেননি বলেই তাদের দাবি। যাচাই করার পরে মন্ত্রণালয় দিয়েছে, তারপরে সেটা আবার ভেরিফিকেশন এসে এরা ছাড়পত্র দিয়েছে, তখন আমার এমপি হয়েছে। এবার এমপিও আমাকে এমনি দিয়েছে নাকি সরকার? আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষার পরে যারা নিয়োগ বোর্ডে ছিলেন ওনারা নিয়োগ দিয়েছেন। শিক্ষকদের এমন জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে। অভিযোগটি ইতিমধ্যে আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট দিয়েছি। উনি এটি তদন্ত করে আমাদের যে প্রতিবেদন দাখিল করবেন তার আলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবগত করবো। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি এটা যাচাই করে দেখবো, আমার কমিটি আছে, দেখার পরে আমি যেটা আমার কাছে আমার কমিটির কাছে যা সঠিক বলে মনে হয় সঠিক ব্যবস্থা আমি নেব। জালিয়াতির মাধ্যমে এই দুই শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ার দায় সবাই এড়িয়ে যেতে চাইলেও তারা কিভাবে নিয়োগ পেলেন, কারাই বা এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি বিদ্যালয়টির শিক্ষক ও অভিভাবকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।